আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের আলোচনার টপিক হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট অত্যন্ত সহজ একটি আইটেম। যদি কৌশল অবলম্বন করা যায়, টেকনিক্যালি যদি অ্যান্সার করা যায়, তাহলে ফ্লো চার্টের মতো সহজ প্রশ্ন আইটেম ইংলিশ ফার্স্ট পেপারে আর একটিও নেই। তো সহজ কৌশলটি প্রথমে রপ্ত করতে হবে, তাহলে আশা করি যে ফ্লো চার্ট সম্পর্কে 10-এ 10 পাওয়া যাবে। আজকে আমরা ফ্লো চার্টের যত সহজ টেকনিক এবং কৌশল সেগুলো শেখাবো। এই টেকনিকগুলো যদি শিখতে পারো, তাহলে ফ্লো চার্টে আর কখনোই ভুল হবে না। ফ্লো চার্টের যে টেকনিক, সে টেকনিকটি বুঝতে হলে কিছু স্ট্রাকচার বুঝতে হবে, অর্থাৎ কিছু প্যাটার্ন বুঝতে হবে। ফ্লো চার্ট লেখার কিছু স্ট্রাকচার এবং প্যাটার্ন আছে, যে প্যাটার্ন পরীক্ষাতে আসে, অর্থাৎ একটি স্যাম্পল অ্যান্সার পরীক্ষাতে দেওয়া থাকে। যে স্যাম্পল অ্যান্সারটি যে প্যাটার্নে থাকে, বাকি অ্যান্সারগুলো ঠিক সেই প্যাটার্নেই লিখতে হয়। যে প্যাটার্নগুলো হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার। শর্ট নোটস মানে হচ্ছে ফ্রেজ, অর্থাৎ শর্ট নোট কখনো সেন্টেন্স আকারে লেখা যাবে না। পেসিজে যে সেন্টেন্সগুলো থাকে, সে সেন্টেন্সগুলো হুবহু শর্ট নোট হিসাবে লেখলে কিন্তু একদম কাটা যাবে। ফ্রেজ স্ট্রাকচার লিখতে হবে, সেন্টেন্স লেখা যাবে না। ফ্রেজ স্ট্রাকচার কিভাবে লিখতে হয়, ফ্রেজ স্ট্রাকচার গুলো অবশ্যই আমরা এখন আলোচনা করব। কি কি ফ্রেজ স্ট্রাকচার আছে সাধারণত ফ্লো চার্টে, যে সকল ফ্রেজ স্ট্রাকচার দিয়ে শর্ট নোটগুলো লিখতে হয়, সে ফ্রেজ স্ট্রাকচারগুলো আলোচনা করব। তবে ফোকাস করব শুধু ভার্ব ফ্রেজ স্ট্রাকচার দিয়ে। যেহেতু আজকে ভার্ব ফ্রেজ স্ট্রাকচার দিয়ে প্রশ্নটি করা হয়েছে, সুতরাং আজকে আমরা আলোচনা করব ভার্ব ফ্রেজ স্ট্রাকচার এবং কি কি ফ্রেজ স্ট্রাকচার দিয়ে ফ্লোচার্ট হতে পারে, সেই এক নজরে সেই ফ্রেজ স্ট্রাকচারগুলো দেখাবো। তবে ভার্ব ফ্রেজ স্ট্রাকচার সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব। এখানে যে স্ট্রাকচারটি দেওয়া আছে সেটি হচ্ছে ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজ দিয়ে বাকি যে প্রশ্নের অ্যান্সার গুলো বক্সে ভার্ব ফ্রেজ দিয়ে লিখতে হবে। তো আমরা দেখি কি কি ফ্রেজ স্ট্রাকচার পরীক্ষাতে থাকতে পারে। ভার্ব ফ্রেজ, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, তারপরে আছে নাউন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ ইত্যাদি ফ্রেজগুলো দিয়ে শর্ট নোট তৈরি করতে হয়। তো পরীক্ষাতে যে শর্ট নোটগুলো বেশি আসে, সেই শর্ট নোটগুলো বা সেই স্ট্রাকচারগুলোই আমরা আলোচনা করব। বিশেষ করে ভার্ব ফ্রেজ স্ট্রাকচার আজকের আলোচনার বিষয়। ভার্ব ফ্রেজ কিভাবে গঠন হয় এবং ভার্ব ফ্রেজ দিয়ে কিভাবে শর্ট নোট তৈরি করে ফ্লো চার্টের বক্সে অ্যান্সার করতে হয়, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে ভার্ব স্ট্রাকচারটি যেভাবে গঠিত হয়েছে আমরা আলোচনা করি। যেমন ভার্ব ফ্রেজ গঠন কিভাবে হয়। মেইন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট দিয়ে একটি ভার্ব ফ্রেজ গঠিত হতে পারে। ভার্ব ফ্রেজ গঠিত হতে পারে মেইন ভার্ব প্লাস নাউন বা অবজেক্ট দিয়ে ভার্ব ফ্রেজ গঠিত হতে পারে। যেমন এনকাউন্টার্ড স্টিফ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, এটি একটি অবজেক্ট। এই এনকাউন্টার্ড একটি ভার্ব। ভার্বের পরে একটি অবজেক্ট সহকারে একটি ভার্ব ফ্রেজ গঠিত হয়েছে। এভাবে ভার্ব ফ্রেজ গঠিত হতে পারে মেইন ভার্ব প্লাস প্রিপজিশনাল ফ্রেজ, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ মেইন ভার্ব প্লাস অবজেক্ট একটি ভার্ব ফ্রেজ হয়। তারপর ভার্ব ফ্রেজ সমান হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ মেইন ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট থাকে সেটিও একটি ভার্ব ফ্রেজ। তারপর ভার্ব ফ্রেজের পরে যদি একটি ক্লজ থাকে, নাউন ক্লজ থাকে, সেটিও একটি ভার্ব ফ্রেজ। এভাবে ভার্ব ফ্রেজ গঠিত হয়। তো ভার্ব ফ্রেজ কিভাবে গঠিত হয় আমরা আলোচনা করলাম। তো আজকে এই সবগুলো ভার্ব ফ্রেজ কিভাবে গঠিত হয়েছে পেসিস থেকে আমরা দেখাবো। পেসিস থেকে প্রথমে সম্ভাব্য অ্যান্সার খুঁজে বের করতে হবে। আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল based on your reading of the passages make short notes in each of the boxes in the flowchart showing activities of Brujen Das on September 22nd, 1961। অর্থাৎ ব্রুজেন দাস যখন ইংলিশ চ্যানেল পার হয়েছিল, ইংলিশ চ্যানেল পার হয়ে যখন সে বিশ্ব রেকর্ড করেছিলেন, তখন ছিল September 22nd, 1961, 1961 সালের 22শে সেপ্টেম্বর। সেদিন সাঁতরে চ্যানেল পার হওয়ার সময় সে কি কি অভিজ্ঞতা অর্জন করেছিল, অর্থাৎ সে কি কি অ্যাক্টিভিটি করেছিল, সেই অ্যাক্টিভিটি গুলো
শর্ট নোট আকারে লিখতে হবে। প্রথমেই পেসিস পড়ে পেসিস থেকে সম্ভাব্য যে অ্যান্সারের যে অংশটুকু সেগুলো ইন্ডিকেট করে ফেলতে হবে, অর্থাৎ সেগুলো আইডেন্টিফাই করে ফেলতে হবে। তারপর প্রশ্নে যে প্যাটার্ন দেওয়া আছে সেই প্যাটার্নে বাকি প্রশ্ন উত্তরগুলো বক্সে লিখতে হবে। এখানে ভার্ব ফ্রেজ, এখানে প্যাটার্নটি হচ্ছে ভার্ব ফ্রেজ, অর্থাৎ ফেল্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, টায়ার্ড এন্ড এক্সজস্টেড হচ্ছে ভার্বের, টায়ার্ড এন্ড এক্সজস্টেড হচ্ছে অ্যাজেক্টিভ অর্থাৎ কমপ্লিমেন্ট। ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, ভার্ব প্লাস অ্যাজেক্টিভ মিলে একটি ভার্ব ফ্রেজ হয়। আরো কি কি উপায়ে ভার্ব ফ্রেজ গঠিত হতে পারে আমরা অলরেডি আলোচনা করেছি। তো বেসিস থেকে আমরা দেখব সম্ভাব্য অ্যান্সার কোনগুলো এবং সবগুলো অ্যান্সারের অংশগুলোকে আমরা ভার্ব ফ্রেজে পরিণত করে আমরা শর্ট নোটগুলো লিখে ফ্লো চার্টটি আমরা কমপ্লিট করব। বেসিসে আমরা দেখি যে তার অ্যাক্টিভিটি গুলো কি ছিল। 22শে সেপ্টেম্বর 1961 সালে ব্রোজেন দাসের অ্যাক্টিভিটি গুলো কি ছিল। ব্রোজেন দাস এখানে বলতে চাচ্ছে আই ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, অর্থাৎ এখানে প্রথমেই কিন্তু বলেছে যে দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 o'clock ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ডেট September 22, 1961, অর্থাৎ September 22, 1961-এ সে কি কি অভিজ্ঞতা নিয়েছিল, সে কি কি অ্যাক্টিভিটি করেছিল সুইমিং করার সময়। ইংলিশ চ্যানেলে সে অ্যাক্টিভিটি গুলো এখানে উল্লেখ করা আছে এবং এই অ্যাক্টিভিটি গুলোকে ভার্ব ফ্রেজে পরিণত করে শর্ট নোট আকারে লিখতে হবে। যেমন এখানে অ্যাক্টিভিটি একটি আছে ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, এই অ্যাক্টিভিটিটি হচ্ছে স্যাম্পল অ্যান্সার। কারণ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড এটি একটি পার্টিসিপল ফ্রেজ, এই ফ্রেজটি এভাবে পার্টিসিপল ফ্রেজ আকারে কিন্তু পরীক্ষায় থাকতে পারে। পার্টিসিপল ফ্রেজ আকারে যদি পরীক্ষায় থাকে তাহলে বাকি 5টি শর্ট নোটও এই পার্টিসিপল ফ্রেজই দিতে হবে। আজকের যে স্যাম্পল অ্যান্সারটি সেটি হচ্ছে ভার্ব ফ্রেজ আকারে, যেমন ফিল এটির পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, ভার্ব ফ্রেজের সাথে আছে অ্যাজেক্টিভ বা কমপ্লিমেন্ট, অ্যাজেক্টিভ প্লাস কমপ্লিমেন্ট মিলে একটি ভার্ব ফ্রেজ, এবং বাকি যে শর্ট নোটগুলো অর্থাৎ বাকি অ্যান্সারগুলো এই প্যাটার্নে যে স্যাম্পল অ্যান্সারটি দেওয়া আছে এই প্যাটার্নই লিখতে হবে, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অ্যাজেক্টিভ, ভার্ব প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব প্লাস অ্যাডভার্ব, এভাবে ভার্ব প্লাস এই অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন ইত্যাদি দিয়ে ভার্ব ফ্রেজ গঠন করতে হবে। এবং ভার্ব ফ্রেজ যে গঠন করতে হবে এখান থেকে সম্ভাব্য অ্যান্সারটুকু নিয়ে সেই অ্যান্সারের অংশগুলোকে ভার্ব ফ্রেজে রূপান্তর করতে হবে। যেমন এনকাউন্টারিং স্টিফ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং টাইড, এটি একটি ইনফরমেশন। এখানে এনকাউন্টারিং মানে হচ্ছে ফেসিং, এই এনকাউন্টারিং একটি ভার্ব, এই ভার্বটিকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যেমন এনকাউন্টার্ড, কি হবে এনকাউন্টার্ড, অ্যান্সার কি আছে দেখি। এখানে আছে এনকাউন্টার্ড, এনকাউন্টার্ড স্টিভ অপোজিশন ফ্রম দা স্ট্রং টাইড, এটি কিন্তু পেজিস থেকে নেওয়া। শুধু এনকাউন্টারিং যে ভার্বটি আছে সে ভার্বটিকে আমরা পাস্ট ফর্মে করে ফেলেছি, যেহেতু প্রথম ভার্বটি পাস্ট ফর্মে আছে, বাকি সবগুলো ভার্ব দিয়ে শুরু হবে এবং ভার্বগুলোকে পাস্ট ফর্মে করতে হবে। এটি একটি অ্যান্সার। তারপরে আমরা দেখি থার্ড ইনফরমেশনটা কি। থার্ড ইনফরমেশনটা হচ্ছে I looked towards my accompanying motorboat, এখানে I looked towards my accompanying motorboat, এখানে I looked, এখানে I হচ্ছে সাবজেক্ট। তো শর্ট নোট করার সময় কখনোই সাবজেক্ট লেখা যাবে না, অবশ্যই সাবজেক্ট বাদ দিতে হবে। এটা একটি ফ্রেজ, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম দিয়ে প্রথম স্যাম্পল অ্যান্সারটি করা আছে সুতরাং এখানে লুক এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটি করাই আছে। তো লুক টুয়ার্ডস মাই অ্যাকম্পেনিং মোটরবোট এটি একটি ইনফরমেশন, শুধু এখানে চেঞ্জ করতে হবে, মাই যেখানে আছে সেখানে লিখতে হবে হিজ। এটা একটা সহজ বিষয়, তোমরা সকলেই জানো। মাই ব্রুজেন দাস এখানে বলতে চাচ্ছে কথাটি, কিন্তু আমরা যেহেতু লিখছি আমরা এখানে লিখবো হিজ, মায়ের জায়গাতে লিখবো হিজ। লুক টুয়ার্ডস মাই অ্যাকম্পেনিং মোটরবোট, এটি হবে লুক টুয়ার্ডস হিজ অ্যাকম্পেনিং মোটরবোট, এটি একটি ইনফরমেশন। ডিয়ার লার্নার্স, এখানে যে ভার্ব ফ্রেজটি কিভাবে গঠিত হয়েছে, লুকড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং এর সাথে একটি প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হয়ে এটি একটি এক্সটেন্ডেড ভার্ব ফ্রেজ অর্থাৎ একটি বৃহৎ ভার্ব ফ্রেজ হয়েছে। তো এই ভার্ব ফ্রেজটি হচ্ছে আমাদের থার্ড অ্যান্সার। তারপরে দেখি আর কি ইনফরমেশন আছে। সে যে অ্যাক্টিভিটি গুলো 22শে সেপ্টেম্বর 1961 সালে করেছিলেন
এখানে সি ফ্ল্যাশেস, অর্থাৎ তিনি যখন সাঁতার দিয়েছিলেন তখন সি শোর অর্থাৎ সমুদ্র তীরের কাছাকাছি যখন এসেছিলেন তখন তিনি সমুদ্রের তীরে কিছু আলোর ঝলকানি দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ সমুদ্র তীরের কাছাকাছি চলে এসেছিলেন। সি ফ্ল্যাশেস, এখানে সি হচ্ছে ভার্ব, ফ্ল্যাশ হচ্ছে অবজেক্ট, এটি একটি ভার্ব ফ্রেজ, কিন্তু এই ভার্ব ফ্রেজটি আছে, ভার্বটি আছে পাস্ট ফর্মে, প্রথম ভার্বটি, সুতরাং সবগুলো ভার্বই পাস্ট ফর্মে হবে। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তাহলে এটি হবে স ফ্ল্যাশেস। এটি একটি শর্ট নোট অ্যান্সার। তাহলে আমরা কয়টি অ্যান্সার পেলাম? ৪টি। আর ২টি অ্যান্সার বের করতে হবে। I realized I was very close to the shore. I realized I was very close to the shore. I realize এখানে সাবজেক্ট বাদ দিতে হবে। রিয়েলাইজড ভার্বের পাস্ট ফর্ম, এখানে I was এগুলো সাবজেক্ট ভার্ব বাদ দিতে হবে। I realized ভার্ব মেইন ভার্ব, তারপরে এখানে একটি অতিরিক্ত অংশ ভেরি ক্লোজ টু দ্য শোর, এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ এখানে ভার্ব প্লাস অ্যাডভার্ব ফ্রেজ মিলে হয়েছে ভার্ব ফ্রেজ। তাহলে রিয়েলাইজড ভেরি ক্লোজ টু দ্য শোর এটুকু একটি ইনফরমেশন এবং এটি একটি ভার্ব ফ্রেজ। এভাবে আর একটি ইনফরমেশন তৈরি করতে হবে। টোটাল 5টি ইনফরমেশন লিখতে হবে, কারণ একটি দেওয়া থাকে স্যাম্পল অ্যান্সার হিসেবে। তাহলে আমরা বের করলাম 4টি। আর একটি আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ। আস্কড এখানে ভার্বের পাস্ট ফর্ম কিন্তু অলরেডি দেওয়াই আছে, অবজেক্ট হিসেবে আছে হোয়াট দ্য টাইম ওয়াজ, এটি একটি নাউন ক্লজ। এই নাউন ক্লজটি এই ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এই সবটুকু অংশ মিলে হয়েছে একটি ভার্ব ফ্রেজ। তো ডিয়ার লার্নার্স, আজকের বিষয় ছিল ভার্ব ফ্রেজ দিয়ে কিভাবে শর্ট নোট তৈরি করতে হয়। ভার্ব ফ্রেজের গঠন আমরা দেখালাম এবং ভার্ব ফ্রেজের একটি স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এই স্যাম্পল অ্যান্সারের উপর ভিত্তি করে বাকি অ্যান্সারগুলো হয়েছে। সবসময় শর্ট নোট লেখার সময় মনে রাখতে হবে, অর্থাৎ ফ্লো চার্ট অ্যান্সার করার সময় মনে রাখতে হবে স্যাম্পল যে অ্যান্সারটি দেওয়া থাকে সেই অ্যান্সারটি যদি ভার্ব ফ্রেজ করতে বলা হয় তাহলে সবগুলো ভার্ব ফ্রেজ করতে হবে, যদি ইনফিনিটিভ ফ্রেজ করতে বলা হয় তাহলে সবগুলো ইনফিনিটিভ ফ্রেজ করতে হবে, যদি পার্টিসিপল ফ্রেজ দেওয়া থাকে তাহলে বাকিগুলো পার্টিসিপল ফ্রেজে হবে। এখানে স্ট্রাকচার গুলো সবগুলোই আছে, যেমন ভার্ব ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, তারপর নাউন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। যেহেতু আজকের বিষয় ছিল ভার্ব ফ্রেজ, সুতরাং ভার্ব ফ্রেজকে আমরা ফোকাস করে ভার্ব ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং যে স্যাম্পল অ্যান্সারটি দেওয়া ছিল ভার্ব ফ্রেজ দিয়ে, এই স্যাম্পল অ্যান্সারটিকে ফলো করে আমরা বাকি আরো 5টি অ্যান্সার তৈরি করেছি এবং এই ফ্লো চার্টটি কমপ্লিট হয়েছে। আমরা আজকে শুধু ফোকাস করেছি ভার্ব ফ্রেজের উপর, অন্য কোনো দিন অন্য কোনো ফ্রেজ দিয়ে আমরা একটি ফ্লো চার্ট তৈরি করব। এভাবে বিভিন্ন ফ্রেজ দিয়ে ফ্লো চার্ট তৈরি করা অত্যন্ত সহজ এবং যে স্যাম্পল অ্যান্সারটি দেওয়া থাকে বিশেষ করে এই স্যাম্পল অ্যান্সারটিকে সবসময় ফলো করতে হবে। তারপরে এভাবে ফ্লো চার্টটি বক্স এভাবে তৈরি করতে হবে, বক্স তৈরি করে স্যাম্পল অ্যান্সারটি দিয়ে বাকি আরো 5টি অ্যান্সার দিতে হবে। এভাবেই ফ্লো চার্ট অ্যান্সার করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই কাইন্ডলি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও করলে তোমরা সহজেই পেতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।